সম্পর্ক উন্নয়নের সংলাপ শুরু করতে সম্মত ভারত ও পাকিস্তান। ইসলামাবাদে সার্ক সম্মেলনে যোগ দিতে মোদির সম্মতি। ইরাকি প্রধানমন্ত্রীর অনুরোধেই দেশটিতে সেনা মোতায়েন করা হয়েছে দাবি তুরস্কের। আঙ্কারার হস্তক্ষেপ আইএস বিরোধী জোটের অংশ নয়, মন্তব্য যুক্তরাষ্ট্রের। রামাদি পুনরুদ্ধারে ইরাকি বাহিনীকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে রিয়াদ বৈঠকে আলোচনার আহ্বান কাতারের। এবং বিশ্বব্যাপী সমালোচনার পরও নির্বাচনী লড়াই থেকে সরে না যাওয়ার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। পাক ভারত গঠনমূলক সংলাপ শুরু করতে সম্মত হয়েছে দুই দেশ। ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে বহুল আলোচিত দ্বিপক্ষীয় বৈঠকের পর একথা জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এছাড়া আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। এদিকে ইসলামাবাদে আয়োজিত হার্ট অব এশিয়া সম্মেলনে দেয়া এক ভাষণে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যের প্রসারে পাকিস্তানের সঙ্গে ট্রানজিট চুক্তিতে আগ্রহী ভারত। অবশেষে ভালোই সম্পন্ন হলো পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বহুল আলোচিত দ্বিপক্ষীয় বৈঠক। ইসলামাবাদে আয়োজিত এই বৈঠকের মধ্য দিয়ে গত 3 বছরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে গঠনমূলক সংলাপের প্রক্রিয়া শুরু করতে দুদেশের একমত হবার কথা জানানো হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে গঠনমূলক সংলাপকে এগিয়ে নিতে আমি পররাষ্ট্র সচিবদের একটি সময়সূচি নির্ধারণের কথা বলেছি। এতেই ঠিক করা হবে কোন কোন ইস্যুতে কোন পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হবে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পাক ভারত বৈঠক হলেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের উপলক্ষ ছিল আফগানিস্তান ইস্যুতে হার্ট অব এশিয়া সম্মেলনে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান। সম্মেলনে দেয়া এক ভাষণে আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ জানানোর পাশাপাশি দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন সুষমা। এছাড়া আফগানিস্তান থেকে পণ্য আমদানি রফতানির সুবিধার্থে পাকিস্তানের সঙ্গে ট্রানজিট চুক্তিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এদিকে সংঘাতপূর্ণ আফগানিস্তানের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তালেবানদের সঙ্গে ভেসে যাওয়া শান্তি আলোচনা আবারও শুরু করতে পাকিস্তানের সহযোগিতা চেয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে সকল বিরোধী পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আমরা। যারা আফগান সংবিধান মানবে, অস্ত্র পরিত্যাগ করবে এমন যে কোনো পক্ষকে আলোচনায় স্বাগত জানাবে সরকার। আমাদের বিশ্বাস আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ইসলামাবাদ সফরে এসে ইরান ও কাজাখস্তানের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও সেরে নিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করেন সুষমা স্বরাজ। এ সময় আগামী বছর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া সার্ক শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগদানের বিষয়টি নিশ্চিত করেন তিনি। আর যদি তা হয় তবে 15 বছর পর এটাই হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর। জাহিদুর রহমান, সময় সংবাদ। ইরাকি প্রধানমন্ত্রীর অনুরোধে দেশটির উত্তরাঞ্চলে গত বছর থেকে তুর্কি সেনা মোতায়েন রয়েছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তবে যুক্তরাষ্ট্র বলেছে ইরাকে তুর্কি সেনা পাঠানোর বিষয়টি আইএস বিরোধী মার্কিন জোটের কার্যক্রমের অংশ নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর প্রতি জঙ্গি দমনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। তবে ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে মার্কিন জোট ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বুধবার সিরিয়ার আলেপ্পোয় একটি রুটির কারখানায় বিমান হামলার ছবি প্রকাশিত হয় অনলাইনে। এ হামলার জন্য কেউ সিরিয়ার সরকারি বাহিনীকে দায়ী করলেও স্থানীয় এক অধিবাসী এর জন্য রাশিয়ার অভিযানকে দায়ী করেন। তবে এ বিষয়ে সিরিয়া, রাশিয়া কিংবা মার্কিন জোটের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই দিন সিরিয়ার আলেপ্পো, ইদলিব, লাতাকিয়া, হামা ও হোমস প্রদেশে আইএসের 2 শতাধিক অবস্থান লক্ষ্য করে 82 দফা বিমান হামলা ও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। তবে তুরস্কের দাবি, আসাদ বিরোধী সংখ্যালঘু তুর্কি বংশোদ্ভূত তুর্কমেন সম্প্রদায়কে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। লাতাকিয়ায় সুন্নি তুর্কমেন সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেয়াই তাদের লক্ষ্য। তুরস্ক আরও দাবি করেছে, ইরাকে তাদের সেনা মোতায়েনের বিষয়ে বাগদাদ আগেই জানত। ইরাকি প্রধানমন্ত্রী আবাদির অনুরোধেই গত বছর থেকে দেশটিতে তুর্কি সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।
তবে মসুলে তুর্কি সেনা মোতায়েনের সঙ্গে আন্তর্জাতিক জোটের আইএস বিরোধী অভিযানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়ে দিয়েছেন জোটের মার্কিন প্রতিনিধি। তুরস্ক আন্তর্জাতিক জোটের সদস্য হলেও ইরাকে তাদের সেনা মোতায়েনের সিদ্ধান্ত জোটের অভিযানের অংশ নয়। জোটের প্রতিটি সদস্যই নিজ স্বার্থ রক্ষার জন্য আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে পারেন। এদিকে ইরাক ও সিরিয়ায় আইএস দমনে মার্কিন জোট পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি কথিত মার্কিন জোটকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো মিশনের সঙ্গে তুলনা করেন। 10 বছরে আফগানিস্তানে মাদক উৎপাদন 10 গুণ বেড়েছে উল্লেখ করে মস্কোয় এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ দাবি করেন, ইরাক ও সিরিয়ায় জোটের কথিত অভিযান অব্যাহত থাকলেও গত 1 বছরে আইএসের দখল করা এলাকার পরিমাণ বেড়েছে। রাশিয়ার এ বক্তব্যে কোনো প্রতিক্রিয়া না জানালেও আইএস দমনে মিত্রদেশগুলোর অভিযান আরও জোরদারের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। জঙ্গি বিরোধী অভিযানে অবদানের জন্য ফ্রান্স, ব্রিটেন, জার্মানির প্রশংসা করলেও তুরস্কের সিরীয় সীমান্তে আরও কড়াকড়ি আরোপের ব্যবস্থা নিতে আঙ্কারার প্রতি আহ্বান জানান তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আইএস জঙ্গিদের কাছ থেকে রামাদি পুনরুদ্ধারের জন্য ইরাকি সেনাবাহিনীকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এদিকে কাতারের আমির সিরীয় সরকার বিরোধীদের দেশটিতে শান্তি ফিরিয়ে আনার জন্য রিয়াদে বৈঠকে কাজে লাগাতে বলেছেন। আর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে সাক্ষাৎ করতে এখন আঙ্কারায় ইরাকের কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি। ইরাকের উত্তরাঞ্চলে বুধবার রাতে বিমান হামলা চালায় তুরস্কের যুদ্ধ বিমান। তুর্কি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কান্দিল পাহাড়ে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বেশ কিছু অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। তবে ওই হামলায় হতাহতের কোনো খবর জানানো হয়নি। তুর্কি কুর্দিদের ওপর তুরস্ক সরকারের এই হামলার মধ্যেই আঙ্কারা সফরে এসেছেন ইরাকি কুর্দিস্তানের নেতা মাসুদ বারজানি। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠকে তিনি ইরাকের উত্তরাঞ্চল থেকে তুর্কি সেনা প্রত্যাহারের আহ্বান জানান। এই অবস্থায় ইরাকে থাকা তুর্কি নাগরিকদের দোহুক, আরবিল এবং সুলাইমানিয়া অর্থাৎ কুর্দিস্তান ছাড়া ইরাকের অন্য সব প্রদেশে ভ্রমণে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়, ইরাকের বসরা, নাজাফ, আনবার এবং কিরকুকে জরুরি প্রয়োজন ছাড়া যেন কোনো তুর্কি নাগরিক না যান। এদিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য দেশটির সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও আইএসের দখল থেকে রামাদি পুনরুদ্ধারে ইরাকি সেনাবাহিনীকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এর জন্য ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষক এবং হেলিকপ্টার দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বুধবার আসাদ সরকারের পতনের জন্য সিরীয় বিদ্রোহীদের রিয়াদে চলমান বৈঠককে পুরোপুরি কাজে লাগাতে বলেছেন। তিনি বলেন, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে হলে আসাদ বিরোধী বিদ্রোহীদের ঐকমত্যে পৌঁছতে হবে, আর সেজন্য রিয়াদ বৈঠক হতে পারে সবচেয়ে ভালো সুযোগ। নাজিমুনিয়াত, সময় সংবাদ। সরকারের সঙ্গে এক বিরল যুদ্ধবিরতি চুক্তির আওতায় নিজেদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার হোমস শহরের সব শেষ এলাকা ছাড়তে শুরু করেছে বিদ্রোহীরা। এছাড়াও জাতিসংঘের মধ্যস্থতায় ওই চুক্তির আওতায় গেল 1 বছরের মধ্যে প্রথমবারের মতো ত্রাণ সহায়তা পৌঁছেছে হোমস ও এর আশপাশের এলাকায়। আর এর মধ্য দিয়ে সিরিয়া সরকারের পূর্ণ নিয়ন্ত্রণও প্রতিষ্ঠিত হল শহরটিতে। অপেক্ষমান এই বাসগুলোতে করেই বুধবার সিরিয়ার হোমস শহরের আলওয়াইর এলাকা ছেড়ে যেতে শুরু করে গত 3 বছর ধরে এর নিয়ন্ত্রণ ধরে রাখা শত শত সরকার বিরোধী বিদ্রোহীরা। গন্তব্য তুরস্ক সীমান্তবর্তী উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা। এরই মধ্যে কিছু সংখ্যক বিদ্রোহী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি বাস। শহরটির গভর্নর তালাল আল বারাজি জানান, প্রায় 300 বিদ্রোহী ও তাদের পরিবারের প্রায় 400 সদস্যের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে। প্রথম দফায় তুলনামূলক কট্টর বিদ্রোহীরা আল ওয়াইড শহর ছেড়ে যাচ্ছেন। বাকি বিদ্রোহীরাও চুক্তি অনুযায়ী তাদের অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবেন। সম্প্রতি রুশ বিমান হামলার সহায়তায় সিরিয়ার উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর এক অভিযানের পরই সরকারের সঙ্গে স্থানীয় এই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় বিদ্রোহীরা। জাতিসংঘের মধ্যস্থতায় গত সেপ্টেম্বরে সিরিয়ার বেশ কয়েকটি এলাকা থেকে বিদ্রোহীদের ইদলিব প্রদেশে স্থানান্তরের বিষয়ে ওই চুক্তি হলেও এখনও তার পুরোপুরি বাস্তবায়ন হয়নি। হোমসের আশপাশের বেশিরভাগ এলাকায় এখন চুক্তির আওতায় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে। শহরের বেশিরভাগ এলাকাতেই চুক্তি বাস্তবায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই চুক্তি অন্যান্য প্রদেশগুলোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে। এদিকে চুক্তির আওতায় এরই মধ্যে গত 1 বছরে প্রথমবারের মতো সিরিয়ার হোমস শহরে পৌঁছেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাঠানো খাদ্য ও ত্রাণ সহায়তা।
অন্যয় কর্মকার, সময় সংবাদ। আফগানিস্তানের কান্দাহারের বিমানবন্দরে তালেবানদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে 70 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এ হামলায় নিহতের সংখ্যা 37 আর আহত হয়েছে 35 জন। নিহতদের মধ্যে তালেবান যোদ্ধা, আফগান সামরিক বাহিনী ও বেসামরিক নাগরিক রয়েছেন। সংবাদ মাধ্যম আরও জানায়, গেল মঙ্গলবার রাতে কান্দাহারের বিমানবন্দরের ভেতর প্রবেশ করে সেখানে অবস্থান করা সামরিক ও বেসামরিক ব্যক্তিদের জিম্মি করে তালেবান অস্ত্রধারীরা। জিম্মিদের উদ্ধার করতে গেলে আফগান, মার্কিন সেনা ও ন্যাটোর সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে তাদের। আল জাজিরার দাবি, বুধবার রাতেও জিম্মি দশায় ছিল কমপক্ষে 10 জন। সম্প্রতি তালেবানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে পাকিস্তানের কাছে সহযোগিতা চেয়েছে আফগান সরকার। I'm James Vallis reporting. Developing now. At least 37 people have been killed after... আন্তর্জাতিক সময় আরো দেখবেন, গাড়ি দুর্ঘটনা মামলা থেকে অব্যাহতি পেলেন সালমান খান। নিম্ন আদালতের 5 বছরের কারাদণ্ডের রায় ত্রুটিপূর্ণ, মন্তব্য মুম্বাই হাইকোর্টের। বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনী লড়াই থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তবে লন্ডনের মেয়র বরিস জনসনের মতে, মুসলমানদের নিয়ে ট্রাম্পের মন্তব্য প্রমাণ করে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি সংবলিত একটি পিটিশনে 2.5 লাখ মানুষ সই করার পরেও প্রস্তাবটির ওপর ভোট অনুষ্ঠানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রিটিশ রাজস্ব বিভাগের প্রধান জর্জ অসবর্ন এমপি। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব করায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিভিন্ন সংগঠন। বুধবার এ সমাবেশে জড়ো হয়ে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন নিউ ইয়র্কের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। মুসলমান ইমাম থেকে শুরু করে এই সমাবেশে যোগ দেন ইহুদি নেতারাও। সবার একটাই দাবি, যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবি তুলে ট্রাম্প মার্কিন জনগণের সম্প্রীতির বোধকে অসম্মান করেছেন। ট্রাম্পের বক্তব্য অবিশ্বাস্য ও অগ্রহণযোগ্য। আমেরিকায় এ ধরনের চরমপন্থা চলবে না। এদের সবার, এখানে সবার সমান অধিকার রয়েছে, খ্রিস্টান, মুসলমান, ইহুদি সবার। এদেশে মুসলমানদের সংখ্যা এখন নেহায়েত কম নয়, তবুও দিন দিন তাদের উপর নির্যাতন নিপীড়ন বাড়ছে। মাথায় স্কার্ফ পরা মহিলা দেখলেই বিরূপ মন্তব্য ছুড়ে দিচ্ছে অনেকে। ট্রাম্পের এমন মন্তব্যের ইঙ্গিত কি এই যে দেশের নেতারা এখন এই ধরনের উগ্রবাদকে সমর্থন করবেন? ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা এসেছে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র যুক্তরাজ্য থেকেও। লন্ডনের মেয়র বলেছেন, মুসলমানদের নিয়ে যিনি এমন বক্তব্য দিতে পারেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার নেই। ট্রাম্প শুধু যে নিজের দেশে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার কথা বলেছেন তা নয়, তিনি বলেছেন লন্ডনের একটি অংশেও নাকি ভ্রমণ করা অতিমাত্রায় বিপজ্জনক। হ্যাঁ, লন্ডনে মুসলমানের সংখ্যা অনেক, আর সে কারণে আমি জানি তিনি কত বড় ভুল বলেছেন। একজন নেতার পক্ষে এমন উদ্ভট বক্তব্য দেয়া কি করে সম্ভব আমি বুঝি না। শুধু লন্ডনের মেয়র নয়, যুক্তরাজ্যের সাধারণ মানুষও ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ। ট্রাম্পকে যুক্তরাজ্যে প্রবেশ করতে না দেওয়ার দাবি নিয়ে দায়ের করা একটি পিটিশনে এরই মধ্যে 2.5 লাখ মানুষ সই করেছে বলে জানায় গণমাধ্যম। তবে এ বিষয়ে পার্লামেন্টে কোনো ভোট আয়োজনের আগেই হাউস অব কমন্সে এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ব্রিটিশ রাজস্ব বিভাগের প্রধান ও সংসদ সদস্য জর্জ অসবর্ন। আমার মনে হয় না ট্রাম্পকে যুক্তরাজ্য প্রবেশে বাধা দিয়ে কোনো ফায়দা হবে, বরং তাকে যুক্তরাজ্যে ভ্রমণের সুযোগ দিয়ে তার ভুল ধারণা সংশোধনের সুযোগ দেওয়া উচিত আমাদের। বিশ্বব্যাপী এত সমালোচনা সত্ত্বেও 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনী লড়াই থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। বুধবার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। এদিকে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা এসেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকেও। মুসলমানদের প্রবেশ নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সব মনোনয়ন প্রত্যাশীকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান তিনি। এই পরিপ্রেক্ষিতে 28 ডিসেম্বর ইসরায়েল সফরে যাচ্ছেন ট্রাম্প। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারণে যখন বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে, তখন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়ে স্ট্যাটাস পোস্ট করেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 7টায় পোস্ট করা ওই স্ট্যাটাসে তিনি বলেন, প্যারিসে ও সেন্ট বার্নার্ডিনোয় সন্ত্রাসী হামলার পর পুরো মুসলিম সম্প্রদায় আতঙ্কের মধ্যে রয়েছে। মুসলিম হওয়ার কারণে অন্যের দায় তাদের উপর চাপানো হতে পারে, এমনটাই ভাবছেন অনেকে। জাকারবার্গ আরও বলেন, যে কোনো সম্প্রদায়ের উপর হামলা প্রতিরোধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
আজ আপনার ওপর হামলা না হলেও কারো স্বাধীনতায় আক্রমণ হওয়া সবার জন্যই ক্ষতিকর। এ সময় তিনি মার্কিন মুসলমানদের স্বার্থ ও অধিকার রক্ষা এবং তাদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান। সবাই যদি এক হয়ে প্রত্যেকের ইতিবাচক দিকগুলোকে আবিষ্কার করে তবেই একটি সুন্দর পৃথিবী গড়া সম্ভব বলেও তিনি ওই স্ট্যাটাসে উল্লেখ করেন। প্যারিস হামলার তৃতীয় আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করেছে ফরাসি পুলিশ। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে বুধবার এই খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তৃতীয় আত্মঘাতী হামলাকারী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালসো। তবে অধিকাংশ ফরাসি গণমাধ্যম ওই হামলাকারীর নাম প্রকাশ না করলেও তার নাম ফুয়াদ মোহাম্মদ আগদাদ বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। 23 বছর বয়স্ক আগদাদ ফ্রান্সের স্ট্রাসবার্গের বাসিন্দা বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। প্যারিস হামলায় শনাক্ত হওয়া অপর দুই আত্মঘাতী হামলাকারী হলেন 29 বছর বয়সী ইসমাইল ওমর মোস্তফা এবং 28 বছর বয়সী সামি আমিমুর। ফ্রান্সের ট্রেনে সন্ত্রাসী হামলার হুমকির ভুয়া খবর ছড়ানোর দায়ে 3 জনকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এক যাত্রীর মোবাইল ফোন সেট চুরি করতে গেল 13 নভেম্বরে প্যারিস হামলার এক সপ্তাহ আগেই গুজব ছড়ায় তারা। তবে কোন মেয়াদে তাদের দণ্ডিত করা হয়েছে তা জানানো হয়নি। একজন মুসলিম নামাজে ডাকছেন এমন অভিনয় করে বেজিয়ার্স থেকে পারপিগননগামী এক ট্রেন যাত্রীর মোবাইল ফোনটি দেওয়ার দাবি করে ওই দুর্বৃত্তরা। আর তা না করলে সন্ত্রাসী হামলার মুখোমুখি হতে প্রস্তুত হওয়ার ভয় দেখায় তারা। পারপিগনানের এক আদালতে কৌতুকের বশে আইএসের নামে ভয় দেখানোর কথা স্বীকার করে তারা। দোষী সাব্যস্তদের মধ্যে এক নব্য মুসলিম রয়েছেন যার ব্যবহৃত মোবাইল ফোনে সন্ত্রাসী হুমকির ভঙ্গিতে এক বন্দুকধারীর ছবি পাওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। দণ্ডপ্রাপ্তদের নাম না জানানো হলেও তাদের বয়স 19 থেকে 23-এর মধ্যে জানায় সংবাদ মাধ্যম বিবিসি। ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন তাসফিন মালিক তার স্বামী সৈয়দ রেজওয়ান ফারুককে বিয়ের আগে থেকে উগ্রপন্থায় প্ররোচিত করছিলেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই এর প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, অনলাইনে ডেটিং সাইটে পরিচয়ের সময় তারা উগ্রবাদী বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। 2013 সালে তাদের মধ্যে হওয়া চ্যাট বিশ্লেষণে এমনই তথ্য বেরিয়ে আসে। তাদের সঙ্গে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর যোগ রয়েছে সন্দেহ করা হলেও এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাকিস্তানি বংশোদ্ভূত তাসফিন গত বছরের জুলাইয়ে বাগদত্তার ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন এবং ফারুককে বিয়ে করে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। ঘটনার দিন পুলিশি অভিযানে দম্পতি নিহত হয়। তবে তাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনো যোগ নেই বলে শুরু থেকে দাবি করে আসছে আসামিপক্ষের আইনজীবী। যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি পরিবার পরিকল্পনা ক্লিনিকে বন্দুক হামলায় 3 জনকে হত্যার অভিযোগে আদালতের সামনে স্বীকার করেছে সন্দেহভাজন খুনি। আদালতে শুনানি চলাকালে 57 বছর বয়সী সন্দেহভাজন রবার্ট লুইস ডিয়ার নিজেকে শিশুদের পক্ষের যোদ্ধা হিসেবে উল্লেখ করেন। প্ল্যান্ড প্যারেন্টহুড নামে ওই সরকারি ক্লিনিকে গর্ভপাত করানো হয়। রবার্ট বৈধ গর্ভপাতের ঘোর বিরোধী। আদালতের শুনানিতে রবার্ট ক্লিনিকটিকে নৃশংস বলেও অভিহিত করেন। ওই হামলায় এক পুলিশ কর্মকর্তা সহ 2 বেসামরিক নাগরিক হত্যা ও 9 জনকে আহত করার দায়ে রবার্টের বিরুদ্ধে প্রথম শ্রেণীর খুনের অভিযোগ সহ মোট 179টি অভিযোগ দায়ের করা হয়। প্ল্যান্ড প্যারেন্টহুডের মতো গর্ভপাত ক্লিনিকগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এর আগেও সাধারণ মানুষ প্রতিবাদ করেছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, শিকাগোতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ, মেয়রের পদত্যাগ দাবি আন্দোলনকারীদের। যুক্তরাষ্ট্রে পাকিস্তান কনসুলেটের সামনে বিক্ষোভ করেছে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা শান্তিরক্ষী মিশনে পাকিস্তানি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত না করা, সিমলা চুক্তি বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রে কনসুলেট ভবনের সম্পত্তি সহ বিভিন্ন পাওনা আদায়ের দাবি জানায়। সমাবেশ থেকে পাকিস্তানকে অবিলম্বে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিস্তুর রিপোর্ট। মঙ্গলবার অ্যালায়েন্স অব বাংলাদেশি আমেরিকানসের উদ্যোগে নিউ ইয়র্কের পাকিস্তান কনসুলেটের সামনে বিক্ষোভ করে প্রবাসী বাঙালিরা। সমাবেশে 1971 সালে গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা এবং স্বাধীনতার আগে কেনা পাকিস্তানের কনসুলেট ভবনের বাংলাদেশের অংশ ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। 71 সালের যুদ্ধের সময় যে 195 জন সেনাবাহিনী বর্বরতা চালিয়েছিল, জেনোসাইড চালিয়েছিল, তাদের বিচার চাই। পাকিস্তানকে বাংলাদেশের কাছে
ক্ষমা চাইতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ, মুজাহিদ আনসারী, ডক্টর সিদ্দিকুর রহমান, ডক্টর প্রদীপ কর, সুব্রত বিশ্বাস। এ সময় বক্তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কে জঙ্গি সংগঠন তালেবান, আল কায়দা ও আইএসআইএস এর জন্মদাতা বলে উল্লেখ করেন। ব্রিটিশ ভারত থেকে যখন ভারত এবং পাকিস্তান হয় তখন দুই ভাগে বিভক্ত করা হয়। আজকে পাকিস্তানের যে অংশ, এই অংশের অর্ধেক আমাদের প্রাপ্য। এই সম্পদ প্রায় $250 মিলিয়ন সম্পত্তি। এই ভিত্তিতে এই সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পাকিস্তান বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদের কোনো অধিকার নাই এই জাতিসংঘের শান্তি মিশনে কাজ করা। তবে প্রবাসীদের এসব দাবির স্মারকলিপি গ্রহণে অস্বীকার করে পাকিস্তান কনসুলেট। প্রবাসী বাংলাদেশিদের একটি দাবি, পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক। কলকাতার নিউটাউন থেকে জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে আটক হওয়া 5 বাংলাদেশি নাগরিককে 14 দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন বারাসাতের আদালত। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ইকো পার্ক থেকে তাদের আটক করে পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতে অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করলেও জঙ্গি তৎপরতার কথা অস্বীকার করেছেন আটক বাংলাদেশিরা। আটক হওয়া বাংলাদেশিদের নাম সাইদুল ইসলাম, রাজু মোল্লা, নূর মোহাম্মদ, নূর ইসলাম এবং আলী মোল্লা। পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় ভারতে যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকেই জঙ্গি হিসেবে সন্দেহ করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে অত্যাধুনিক পেট্রাপোল চেকপোস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতে খুলে দেওয়া হবে পেট্রাপোল বেনাপোল সীমান্তের ভারত অংশ নির্মিত এই চেকপোস্ট। এরই মধ্যে চেকপোস্ট তৈরির প্রায় সব কাজ রয়েছে শেষ পর্যায়ে। কাজের অগ্রগতি দেখতে বুধবার কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন। এ সময় চেকপোস্ট তৈরির সঙ্গে জড়িত কর্মকর্তাদের নিয়ে কয়েক দফা বৈঠকও করেন প্রতিনিধি দলের সদস্যরা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ এনে মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। গেল বছর অক্টোবরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর ম্যাকডোনাল্ড নিহতের ভিডিও সম্প্রতি প্রকাশিত হলে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। এ ঘটনায় ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন মেয়র র্যাম ইমানুয়েল। বুধবার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের যান চলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেয় শত শত মানুষ। নাগরিক অধিকার রক্ষায় ব্যর্থতা ও নেতৃত্বদানে অযোগ্যতার অভিযোগ তুলে মেয়রের পদত্যাগ দাবি করে তারা। এটা খুবই দুঃখজনক যে ক্ষমতার চেয়ারে বসে থাকা এ লোকগুলো তাদের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ। তাদের কাজই আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে। ছুরি হাতে আক্রমণের পরই পুলিশ গুলি করে। আগে এমনটি বলা হলেও শিকাগো পুলিশের প্রকাশিত ভিডিওতে দেখা যায় হেঁটে যাওয়ার সময় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জেসন ভ্যান ডাইক 17 বছরের কিশোর লিকোয়ান ম্যাকডোনাল্ডের উপর 16 বার গুলি চালায়। মেয়র র্যাম ইমানুয়েলের বিরুদ্ধে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এই অবস্থায় শুধু তার পদত্যাগই সমাধান নয়, যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ সহ সব মানুষের অধিকার রক্ষায় আরও বহুদূর যেতে হবে বলেও মত প্রকাশ করেন তারা। মেয়র ইমানুয়েল এই ঘটনার জন্য আগে একবার ক্ষমা চাইলেও সাধারণ মানুষের ক্ষোভ তাতে প্রশমিত হয়নি, বরং বেড়েছে। এই অবস্থায় বুধবার শিকাগো সিটি কাউন্সিলে এক আবেগঘন বক্তব্যে আরেক দফা দুঃখ প্রকাশ করেন তিনি। আমি আগেও বলেছি, মেয়র হিসেবে এর দায়ভার আমাকেই নিতে হবে। তবে কোন রকম সহিংসতার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে না। শান্তিপূর্ণ উপায়েই এর সমাধান খুঁজতে হবে। এই ঘটনার জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। ম্যাকডোনাল্ডের হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। এর আগে কালো মানুষদের প্রাণেরও মূল্য আছে এমন স্লোগানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিবাদের ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে 2007 সাল থেকে এ পর্যন্ত দেশটিতে 409টি অবৈধ গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে মাত্র 2টি ঘটনায় যৌক্তিকতা খুঁজে পেয়েছে পুলিশ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভেনেজুয়েলায় গণতন্ত্রপন্থীদের জয়ের ফলে প্রেসিডেন্ট মাদুরো নীতিগত পরিবর্তনে বাধ্য হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক বিশ্লেষক এডগার গুয়েট্রেজ নির্বাচনে মধ্য ডানপন্থীদের জয়কে মাদুরোকে প্রত্যাখ্যানের বার্তা বলে অভিহিত করেছেন। মাদুরোর ব্যর্থ নেতৃত্বই ভেনেজুয়েলার চরম আর্থিক সংকটের জন্য দায়ী বলেও মন্তব্য করেন তিনি। তার সময়ে ল্যাটিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশটি যে সংকটে পড়েছে তা ওপেকভুক্ত কোনো দেশ সাম্প্রতিক বছরগুলোতে পড়েনি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রমেই বাড়তে থাকায় মানুষ বিকল্প বেছে নিয়েছে বলেও জানান তিনি।
রোববারের সংসদীয় নির্বাচনে মাদুরোর বামপন্থী দল ইউএসপিভি বিরোধী জোট ডেমোক্রেটিক ইউনিটি কোয়ালিশনের ১১২টি আসনের বিপরীতে মাত্র ৫৫টি আসন পেয়ে ধরাশায়ী হয়। আর্জেন্টিনায় বিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেসকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার রাজধানী বুয়েনোস আয়ার্সে এক বিদায়ী সংবর্ধনায় নতুন সরকার আশা পূরণে ব্যর্থ হলে নিজেদের অধিকার রক্ষায় দেশবাসীকে আবারও পথে নামার আহ্বান জানান তিনি। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ক্রিস্টিনার মেয়াদ শেষ হয়। ফার্নান্দেজ ও তার স্বামী নেস্টর কির্চনার ১২ বছর আর্জেন্টিনার ক্ষমতায় ছিলেন। রক্ষণশীল ম্যারিকিও ম্যাক্রি গেল মাসে অনুষ্ঠিত নির্বাচনে সামান্য ব্যবধানে ৫১-৪৯ ভোটে ক্রিস্টিনাকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফুটবল ক্লাব বোকা জুনিয়র্সের সাবেক প্রেসিডেন্ট ম্যাক্রি বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলন শেষ হতে আর মাত্র একদিন বাকি থাকলেও এখনো কোনো পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত চুক্তির কাছাকাছি পৌঁছাতে পারেননি বিশ্ব নেতারা। বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে আনা, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। জলবায়ু চুক্তির একটি খসড়া প্রস্তুত করা হলেও কার্বন গ্যাস নিঃসরণ সীমিত করা ও ক্ষতিপূরণের মতো বিষয়গুলো রয়ে গেছে অমীমাংসিত। এ অবস্থায় সমঝোতা ও চুক্তির দাবিতে গতকালও বিক্ষোভ হয়েছে ফ্রান্সের বিভিন্ন জায়গায়। বুধবার প্যারিসে যখন জলবায়ু সম্মেলন চলছে, তখন রাজপথে বিক্ষোভ করে হাজার হাজার কৃষক। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিখাত যে অবর্ণনীয় ক্ষতির মুখে পড়েছে তা তুলে ধরে তারা বিশ্ব নেতাদের সজাগ হওয়ার আহ্বান জানায়। লুভ মিউজিয়ামের সামনেও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনার দাবিতে বিক্ষোভ করে হাজারো মানুষ। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির এই ক্ষতির ফলে বিশ্বব্যাপী মানুষের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আসবে বলে অভিমত বিশেষজ্ঞদের। প্রতিটি খাদ্য উৎপাদনে পরিমিত তাপ, সূর্যরশ্মি আর পানির প্রয়োজন, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। এতে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক গাছ ও প্রাণী। এই বিষয়টা আমাদের খাদ্যাভ্যাসেও প্রভাব ফেলছে। একই দিন ফ্রান্সের লা বুর্গেত শহরেও রাজপথে নামে পরিবেশবাদী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। সবার একটাই দাবি, জলবায়ু পরিবর্তন রোধে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় এবারের সম্মেলনে যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। যেসব দেশ কারে কারে টাকা বানাতে পরিবেশ ধ্বংস করছে তাদের জানা উচিত এর প্রভাবে ভুগছে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ। এমনটা আর হতে দেয়া যায় না। জলবায়ু সম্মেলনের 10 দিন পেরিয়ে গেলেও পরিবেশবাদী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে শেষ পর্যন্ত একটি কার্যকর আইনি বাধ্যবাধকতা সম্পন্ন চুক্তি হবে কিনা তা নিয়ে এখনো রয়ে গেছে অনিশ্চয়তা। উন্নত দেশগুলো সমন্বিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর চাইতে তারা আলাদাভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার প্রতিশ্রুতি দিতেই যেন আগ্রহী বেশি। যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ বাবদ বছরে $86 কোটি সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। অন্যদিকে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনতে বিভিন্ন বিকল্প উপায়ের কথা বলেন জার্মান চ্যান্সেলর। পরিবেশ বান্ধব যানবাহন তৈরি করে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়িয়ে এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। তাহলে জলবায়ুর খারাপ প্রভাব অনেকটাই কমিয়ে আনা যাবে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত এবং মতপার্থক্য থাকা সত্ত্বেও বুধবার জাতিসংঘ জলবায়ু চুক্তির প্রস্তাবিত খসড়ার একটি পরিমার্জিত ও সংক্ষিপ্ত সংস্করণ প্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউস। এই খসড়ায় বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে আনা ও উন্নয়নশীল দেশের জন্য জলবায়ু তহবিল বাড়ানোর বিষয়ে রূপরেখা তুলে ধরা হয়। তবে বিদ্যমান প্রযুক্তির ব্যবহারে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব কিনা সে বিষয়ে পর্যালোচনার কথা জানিয়েছে চীন। এই বিষয়ে বেসিকভুক্ত 5 দেশের সঙ্গে আলোচনার কথাও জানায় তারা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। বিশ্ব মানবতা, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় ভ্যাটিকান সিটিতে আলোক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাহারি উৎসব দেখতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হন হাজারো মানুষ। গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন মুম্বাই সিনেমার অভিনেতা সালমান খান। বৃহস্পতিবার এই হিট অ্যান্ড রান মামলায় তাকে অব্যাহতি দেয় মুম্বাই হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়, এই মামলায় সালমান খানের বিরুদ্ধে 5 বছর কারাদণ্ডের নিম্ন আদালতের আদেশ ত্রুটি ছিল এবং শুনানি সঠিক পথে এগোয়নি। বিচারের ক্ষেত্রে সালমানের জনপ্রিয়তা নয়, বরং আদালতে জমা দেওয়া নথিপত্রের ভিত্তিতেই এই রায় দেওয়া হয়েছে বলে জানায় আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সালমান খান। গেল 2002 সালের 2রা সেপ্টেম্বর সালমানের গাড়ির ধাক্কায় মুম্বাইয়ের ফুটপাতে ঘুমন্ত এক ব্যক্তি নিহত হলে সালমান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। Salman Khan arrives here.
টাইম ম্যাগাজিনের 2015 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ইউরোপের ঋণ সংকট এবং শরণার্থী ও অভিবাসী সমস্যা মোকাবেলা সহ ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ বন্ধে নেতৃস্থানীয় ভূমিকা পালনের কারণে এবছর এ স্বীকৃতি দেওয়া হয় তাকে। মার্কেল সম্পর্কে টাইম ম্যাগাজিন আরও জানায়, প্রতিটি গভীর সংকটে সাহসী ভূমিকা রেখেছেন জার্মান চ্যান্সেলর। সেই সঙ্গে বেশিরভাগ দেশের রাজনীতিবিদ দেশের জন্য যেসব কাজ করার সাহস দেখান না, মার্কেল তা করে দেখিয়েছেন। আর এ কারণেই এবার টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন তিনি। মার্কেল ছাড়াও রানার আপ হিসেবে এই তালিকায় রয়েছে আইএস নেতা আবু বকর আল বাগদাদি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির নামও। বলিভিয়ার রাজধানী লাপাজে ট্রাম লাইন বসানোর জন্য মাটি খোঁড়াখুড়ির সময় খ্রিস্টপূর্ব 200 থেকে 100 অব্দ সময়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। এই আবিষ্কারের ফলে বর্তমান বলিভিয়ার ইতিহাসের এক অজানা অধ্যায়ের কথা জানানোর দ্বার উন্মোচন হবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লাপাজের ব্যস্ততম এলাকায় ট্রাম স্টেশনের পাশে নতুন লাইন স্থাপনের সময় মাটি খুঁড়ে পাওয়া গেছে প্রাচীন সভ্যতার বেশ কিছু নিদর্শন। প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন দক্ষিণ আমেরিকার ভূখণ্ডে বসবাস স্থাপনকারী প্রথম জনগোষ্ঠী তিয়ানোকু সভ্যতার ধ্বংসাবশেষ এগুলো। এখানে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে রয়েছে সিরামিকের তৈরি দ্রব্য, গৃহকর্মে ব্যবহৃত সরঞ্জাম, পশু বলি দেওয়ার যন্ত্রের মতো জিনিস। তবে এখানে মানুষের কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। যে জিনিসটি গবেষকদের দৃষ্টি কেড়েছে তা হলো একটি ইটের তৈরি দেওয়াল। প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন সেটি একটি ঘরের দেওয়াল, যেটি ব্যবহার করা হতো গোলাঘর বা শস্য রাখার ঘর হিসেবে। আমরা খুব ভাগ্যবান যে মাত্র 60 থেকে 80 সেন্টিমিটার মাটি খুঁড়তেই দেয়ালটি পেয়ে গেছি। এগুলো থেকে তিয়ানোকু সভ্যতা সম্পর্কে নতুন অনেক তথ্য জানা যাবে। এর আগে তিয়ানোকু সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এত বেশি আবিষ্কৃত হয়নি। শহরের এমন এক জায়গায় এই পুরাতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে যে জায়গাটি কদিন আগেও পথচারীদের যাতায়াতের মূল কেন্দ্র ছিল। এই আবিষ্কারের পর ওই স্থান দিয়ে মানুষ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে শহরের অধিবাসীরা তাতে অখুশি নয়, কারণ তারা বুঝতে পারছে এখানে যে সম্পদ পাওয়া গেছে তা তাদের জাতীয় ইতিহাসের পথ পরিক্রমা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে কাজ করবে। আমরা তিয়ানোকু সভ্যতা সম্পর্কে এতদিন যা জানতাম তা এর আগে পাওয়া 400 থেকে 800 খ্রিস্টাব্দের মধ্যকার নিদর্শনের ভিত্তিতে। এখানে যেসব জিনিস পাওয়া যাচ্ছে সেসব 100 থেকে 200 খ্রিস্ট পূর্বাব্দ সময়। এখন পর্যন্ত জানা তথ্য মতে তিয়ানোকু সভ্যতার শুরু 100 খ্রিস্টপূর্বাব্দে। প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ানদের আদি পুরুষ তারা। এই তিয়ানোকু জনগোষ্ঠী যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো গড়ে তোলে তারই উপর ভিত্তি করে পরবর্তীকালে গড়ে ওঠে সমৃদ্ধ ইনকা সভ্যতা। শাশ্বত সত্য, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সম্পর্ক উন্নয়নের সংলাপ শুরু করতে সম্মত ভারত ও পাকিস্তান। ইসলামাবাদে সার্ক সম্মেলনে যোগ দিতে মোদির সম্মতি। ইরাকি প্রধানমন্ত্রীর অনুরোধেই দেশটিতে সেনা মোতায়েন করা হয়েছে, দাবি তুরস্কের। আঙ্কারার হস্তক্ষেপ আইএস বিরোধী জোটের অংশ নয়, মন্তব্য যুক্তরাষ্ট্রের। রামাদি পুনরুদ্ধারে ইরাকি বাহিনীকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। আসাদের বিরুদ্ধে একজোট হতে রিয়াদ বৈঠককে কাজে লাগানোর আহ্বান কাতারের। এবং বিশ্বব্যাপী সমালোচনার পরও নির্বাচনী লড়াই থেকে সরে না যাওয়ার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।